চরম আবহাওয়া বিপর্যয়ের মুখে বিশ্বের নানা দেশ। ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। শুধু জুলাই মাসেই দেশটিতে বন্যায় শতাধিক মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে বন্যার কবলে চিলি। এদিকে জাপানে ধেয়ে আসছে টাইফুন ডলফিন। শুক্রবার থেকে প্রবল ঝড়ের শঙ্কায় বিমান চলাচল বাতিল করা হয়েছে। অন্যদিকে ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যেই দাবানলের ঝুঁকি আরও বেড়েছে গ্রিসে। রাজধানী অ্যাথেন্স সহ ৩টি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আরফাত ইসলামের রিপোর্টে বিস্তারিত। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের নানা প্রান্ত। জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশে। ভারতের আসামে বন্যায় নিহতের সংখ্যা বাড়ছে। শুধু জুলাই মাসেই দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। এছাড়াও হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। জাপানের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ডলফিন। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী দুদিন অকিনাওয়া সহ আশপাশের দ্বীপগুলোতে ঝড়টির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। শনিবার পর্যন্ত দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবল বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির কারণে অকিনাওয়া ও দক্ষিণাঞ্চলের আমামি দ্বীপপুঞ্জগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বের একদিকে বন্যা, অন্যদিকে দাবানলার তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপ। শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে গ্রিসের অ্যাটিকা, ভিওতিয়া এবং ইভিয়া অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়ার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ। এর আওতায় রয়েছে রাজধানী এথেন্সও। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে চলতি বছরের দাবানলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে ৩ বিলিয়ন ইউরো। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের প্রথম ২ মাসেই ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস ও রোমানিয়ায় প্রায় ৪.৫ লাখ হেক্টর বন ও ভূমি পুড়ে গেছে। শুধু ফ্রান্সেই মোট ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ বিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া ওয়াশিংটনের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলে শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দীর্ঘস্থায়ী খরার প্রভাব পড়েছে অ্যারিজোনার কিয়ার্নি শহরে। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় বাসিন্দাদের পানি কম ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এমনকি গোসল কমানো এবং কাপড় ধোয়া সীমিত রাখার আহ্বানও জানাচ্ছে স্থানীয় প্রশাসন। দ্রুত সমাধান না হলে আগামীতে এই সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ওরিসুল ইসলামের রিপোর্ট। চারদিকে শুকনো মাটি, বিবর্ণ ঘাস আর পানিশূন্য প্রাকৃতিক পরিবেশ। এ অবস্থা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রায় ২,০০০ মানুষের ছোট্ট শহর কিয়ার্নির। দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকটের মুখে মার্কিন এই শহরটি। সংকট আরও জটিল হয়েছে পানি উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রাংশগুলো পুরনো হয়ে যাওয়ায়। শহরের অনেক পানির মিটার ও পাইপলাইনে নিয়মিত ত্রুটি দেখা দিচ্ছে। একই সঙ্গে নিচে নেমে যাওয়া ভূগর্ভস্থ পানির স্তরের কারণে কূপ থেকে পানির সঙ্গে বাতাসও উঠে আসছে, ফলে কমিয়ে দিতে হয়েছে পানি উত্তোলনের গতি। খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে গেছে। ফলে পানি তোলার সময় বেশি পরিমাণ বাতাস ঢুকে পড়ছে। এই অবস্থায় শহর জুড়ে জারি হয়েছে সর্বোচ্চ মাত্রার বিধিনিষেধ। পানীয়, স্যানিটেশন এবং একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে পানি ব্যবহার নিরুৎসাহিত করছে স্থানীয় কর্তৃপক্ষ। আমরা নাগরিকদের গোসল কমাতে বলেছি, সম্ভব হলে ১ বা ২ দিন বিরতি দিতে বলেছি। কাপড় ধোয়া সীমিত রাখতে এবং একই পোশাক ২ বা ৩ বার ব্যবহার করতে অনুরোধ করেছে। এদিকে স্থানীয় একটু স্কুলে পানি সাশ্রয়ে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। বৃষ্টির পানি সংরক্ষণ, মাটির আর্দ্রতা ধরে রাখার কৌশল এবং কম পানি লাগে এমন পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পানি ব্যবহার বন্ধের নির্দেশনার পর আমাদের নতুনভাবে ভাবতে হয়েছে। তাই আমরা অ্যাকুয়াপনিক্স প্রকল্প শুরু করেছি, যেখানে প্রচলিত কৃষির তুলনায় অনেক কম পানি লাগে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, পানি সাশ্রয়ের উদ্যোগে ইতিবাচক ফল মিলেও সংকট এখনো কাটেনি। এ অবস্থার দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা না গেলে সংকটকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অরিসুল ইসলাম, ৭১।
পাকিস্তানের ব্রড পিকে তুষার ধসে প্রাণ হারানো 6 কিংবদন্তি পর্বতারোহীকে হারিয়ে শোক নেমে এসেছে নেপালে। কাঠমান্ডুর মাইতি ঘর বন্টলে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সমবেত হন হাজারো মানুষ। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে এবং 1 মিনিট নীরবতা পালন করে তারা স্মরণ করেন পর্বতারোহী নির্মল পূর্জা সহ 6 নেপালি পর্বত গাইডকে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গগুলোতে একের পর এক ইতিহাস করা এই পর্বতারোহীরাই নেপালকে আন্তর্জাতিক পর্বতারোহণে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। দেওয়ার মুবাশশিরা হোসেনের রিপোর্ট। পাকিস্তানের ব্রড পিকে তুষার ধসে হারিয়ে গেছে নেপালের পর্বতারোহণের সবচেয়ে উজ্জ্বল কয়েকটি নাম। তারা ছিলেন এমন এক প্রজন্ম যারা শুধু বিশ্বের কঠিনতম পর্বত জয় করেননি, নেপালি শেরপাদের পরিচয়ও বদলে দিয়েছিলেন। বিশ্ব রেকর্ড, ঐতিহাসিক অভিযান আর অসম্ভবকে সম্ভব করার অসংখ্য কীর্তিতে তারা নেপালকে পৌঁছে দিয়েছিলেন বৈশ্বিক পর্বতারোহণের সামনের সারিতে। সবচেয়ে বড় নাম নির্মল পূর্জা বা নিমস্তাই। মাত্র 6 মাসের কিছু বেশি সময়ে বিশ্বের 14টি 8000-এর শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি। অক্সিজেন ছাড়াই কঠিন শৃঙ্গ আরোহণ থেকে শুরু করে 2021 সালে ইতিহাসের প্রথম শীতকালীন K2 জয়, সব মিলিয়ে বিশ্ব পর্বতারোহণে তার অবদান কিংবদন্তির মর্যাদা পেয়েছে। নির্মল পূর্জার সঙ্গে প্রাণ হারিয়েছেন কিলিপেম্বা শেরপা। সম্প্রতি 14টি 8000-এর শৃঙ্গ সম্পন্ন করে গ্র্যান্ড স্ল্যাম অর্জন করেছিলেন তিনি। দুইজন ডাবল অ্যাম্পিউটি পর্বতারোহীকে নিরাপদে এভারেস্ট ও মানাসলু চূড়ায় পৌঁছে দিয়ে মানবিকতা ও দক্ষতারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন কিলিপেম্বা শেরপা। 37 বছর বয়সী পুর বাহাদুর গুরুং ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত IFMGA সার্টিফাইড অল্প কয়েকজন নেপালি গাইডের একজন। 2024 সালে এভারেস্টের শতবর্ষ পুরনো অভিযাত্রী অ্যান্ড্রো আরভাইনের বুট খুঁজে পাওয়া দলেও ছিলেন তিনি। গ্যালজেন শেরপা এক মৌসুমে 3 বার কাঞ্চনজঙ্ঘা জয় করে বিরল কীর্তি গড়েছিলেন। নিমা শেরপা চলতি বছরেই 4টি 8000-এর শৃঙ্গ জয় করেন। আর তরুণ নাওয়াং থিন্দু শেরপাকে ধরা হচ্ছিল নেপালের পরবর্তী প্রজন্মের অন্যতম সেরা পর্বতারোহী হিসেবে। কিংবদন্তি এই পর্বতারোহীদের স্মরণে নেপালের রাজধানী কাঠমান্ডুর মাইতি ঘর মণ্ডলে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে জড়ো হন হাজারো মানুষ। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে এবং 1 মিনিট নীরবতা পালন করে তারা শ্রদ্ধাভরে স্মরণ করেন নির্মল পূর্জা সহ 6 নেপালি পর্বত গাইডকে। বিশ্লেষকরা বলছেন এই 6 জন শুধু অভিজ্ঞ গাইডই ছিলেন না, তারা নেপালকে বিশ্ব পর্বতারোহণের নেতৃত্বের আসনে নিয়ে গিয়েছিলেন। তাদের সাফল্যে পাকিস্তানের কারাকোরামও আন্তর্জাতিক অভিযাত্রীদের নতুন গন্তব্যে পরিণত হয়। নতুন প্রজন্মের অসংখ্য নেপালি পর্বতারোহীর অনুপ্রেরণার নাম ছিলেন তারা। তাই তাদের মৃত্যু নেপালের জন্য কোনো সাধারণ মৃত্যু নয়, পর্বতারোহণের ইতিহাসের গোটা এক প্রজন্মের মৃত্যু। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের একটি নতুন পথ নিয়ে ওমানের সাথে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তিটি এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন এখনও তেহরানের সাথে আলোচনায় রয়েছে। অন্যদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তেহরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। হরমুজ নিয়ে একটি সমঝোতায় যেতে গেল কয়েকদিন থেকেই ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ নিয়ে তেহরান একটি চুক্তি করতে আগ্রহী, না হলে ইরানে ব্যাপক হামলা চালানোর হুমকিও দিয়েছিলেন তিনি। এর মধ্যেই ওমানের সঙ্গে সমঝোতার বিষয়টি জানালো তেহরান। তবে হরমুজ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র যুক্ত ছিল না বলে জানিয়েছে তারা। তবে এই সমঝোতা হলেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি নিরাপদ হবে এমন নিশ্চয়তা দেয়নি তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে নিরাপত্তা এখনও বিঘ্নিত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র এবং ওমান এই প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি। পরবর্তীতে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, নতুন এই নৌপথটি হবে সাময়িক, 2 থেকে 4 মাস পর্যন্ত খোলা থাকতে পারে।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি যুদ্ধের চেয়ে কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছেন। এছাড়া মার্কিন কর্মকর্তাদের মতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 48 ঘন্টার মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাবে ইরান। 5টি সূত্র এমন তথ্য দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তিবরিন শহরে চালানো পৃথক এই হামলায় অন্তত 1 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর চুক্তি লঙ্ঘনের জবাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে এই হামলা শুরু করা হয়েছে। বিমান হামলার আগে মানসুরি গ্রামের বেসামরিক অধিবাসীদের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এটাকে আইডিএফ সতর্ক করে জানায়, ওই অঞ্চলে হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালিত হবে। অন্যদিকে পাল্টা জবাবে দক্ষিণ লেবাননে 2 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ। গাজা উপত্যকা থেকে আটক হওয়া আরও 24 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের গাজায় ফিরে যেতে সহায়তা করা হয়েছে। সংস্থাটি জানায়, বন্দীদের কেরেম আবু সালেম ক্রসিং থেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ফিলিস্তিনি বন্দী বিষয়ক কার্যালয় জানিয়েছে, এই বন্দীরা গাজার বিভিন্ন শহর ও শরণার্থী শিবির থেকে এসেছিলেন। এই মুক্তির ফলে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় ফিরে আসা বন্দীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 636 জনে। আইএস এখনো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, জঙ্গি গোষ্ঠীটি নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের কৌশল ও কার্যক্রম দ্রুত পরিবর্তন করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক অভিযান আইএসের শীর্ষ নেতৃত্বকে দুর্বল করলেও সংগঠনটি ভেঙে পড়েনি, বরং আফ্রিকার সাহেল অঞ্চল ও লেক চাঁদ অববাহিকা সহ বিভিন্ন অস্থিতিশীল এলাকায় তারা নতুন করে শক্তি সঞ্চয় করছে। জাতিসংঘ আরও জানিয়েছে, আইএস এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, এনক্রিপ্টেড বার্তা আদান প্রদান, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেমিং প্ল্যাটফর্ম, ভার্চুয়াল সম্পদ এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে প্রচারণা, সদস্য সংগ্রহ, অর্থায়ন ও হামলার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। তাই এই হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এ ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের সিন্ধু শাখার সাধারণ সম্পাদক সহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। করাচির আবদুল্লাহ হারুন রোডের কাছে বিক্ষোভ সমাবেশ করতে জড়ো হলে পিটিআই সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এছাড়া পাঞ্জাব প্রদেশের পিটিআইয়ের 20 জনের বেশি কর্মীকে পুলিশ আটক করে। ইমরান খানের কারাবন্দিত্বের 3 বছর পূর্তি উপলক্ষে এবং তার মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে পিটিআই। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ মিছিলের দিনে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য সংগ্রহের ওপর বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক ছাত্র আন্দোলন ভারতের রাজনীতিতে বড় আলোড়ন তুলেছিল। সেই আলোড়ন ঘিরেই এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। পাঞ্জাব পুলিশের অভিযোগ, আন্দোলনে ভিড়ে বড় ধরনের নাশকতা বা হামলা পরিকল্পনা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সমর্থিত একটি জঙ্গি গোষ্ঠী। আরও জানাচ্ছেন ওরিসুল ইসলাম। শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা কয়েক সপ্তাহ ধরে উত্তাল ছিল দিল্লির যন্তর মন্তর এলাকা। ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে হওয়া এই ছাত্র আন্দোলনে অংশ নেয় হাজারো মানুষ। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ঘোষণা আসে। এরপর আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় সিজেপি। এই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই চাঞ্চল্যকর এক তথ্য সামনে আনলো পাঞ্জাব পুলিশ। তাদের দাবি, যন্তর মন্তরের ওই সমাবেশ লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতপুষ্ট একটি জঙ্গি গোষ্ঠী। পুলিশ বলছে, আইএসআই সমর্থিত 2টি জঙ্গি নেটওয়ার্কের 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে 4 জন অপ্রাপ্তবয়স্ক। অভিযুক্তদের কাছ থেকে 3টি পিস্তল, 4টি পেট্রোল বোমা এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তদন্তে গ্রেপ্তার সুখমন সিং পাকিস্তান ভিত্তিক এক আইএসআই হ্যান্ডেলারের নির্দেশে কাজ করছিল বলে দাবি পুলিশের। তাদের ভাষ্য, যন্তর মন্তরের আন্দোলনের সময় ভিড়ের মধ্যে হামলা চালানোর উদ্দেশ্যে সে সহযোগীদের নিয়ে দিল্লিতেও গিয়েছিল। উত্তরপ্রদেশ থেকে অস্ত্র ও বিস্ফোরক পৌঁছে দেওয়ার পরিকল্পনাও ছিল তাদের। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। পাঞ্জাব পুলিশ আরও দাবি করেছে, একই নেটওয়ার্কের সদস্যরা পাঞ্জাবের পুলিশ স্থাপনা ও সদস্যদের উপর নজরদারি চালাচ্ছিল। এমনকি রেল লাইনের পাশে গোপনে সিসি ক্যামেরা বসিয়ে ট্রেন চলাচল ও গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও বিদেশে থাকা হ্যান্ডেলারদের কাছে পাঠানো হচ্ছিল বলেও তাদের তদন্তে উঠে এসেছে। তবে যন্তর মন্তরের আন্দোলনের সঙ্গে এই হামলার পরিকল্পনার অভিযোগের কোনো তদন্ত প্রতিবেদন এখনও সামনে আসেনি। বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় পুলিশ। এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বিবৃতিও এখনও পাওয়া যায়নি। অরিসুল ইসলাম, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।